আমরা আজকে একটাই টপিক বাদ আছে সিকিউ এর, একটা বলতে দুইটা গোত্রের বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র নাম পোয়েসি, এর বৈশিষ্ট্য করব। দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র নাম মালভেসি, এই গোত্রের বৈশিষ্ট্য করব। এই দুইটা বৈশিষ্ট্য শুধু আজকে সিকিউ এর টপিক। আর এমসিপি এর কিছু অংশ বাদ ছিল আমাদের, ওই যে ফল সম্পর্কে, ফল কয় রকম হতে পারে, সেই ভাজি ভুজি আমরা 5-7 মিনিটে করে তারপর ওই টপিকটা করে আজকে সুস্থ দিব। তাহলে এখন আমরা ফল সম্পর্কে কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো উদাহরণ জানার আগে একটু কিছু জিনিস বুঝে নিব। এইগুলো আমরা 9-10-এও বুঝছিলাম, যেমন প্রকৃত ফল, অপ্রকৃত ফল। তো কোন ফল প্রকৃত নাকি অপ্রকৃত সেইটা ভাগ করা হয় ফলটা কি থেকে সৃষ্টি হয়েছে এর উপর ভিত্তি করে। যেমন আমরা পড়ে আসছিলাম যে এইটা তো একটা ফুলের গর্ভাশয়, যদি চিন্তা করি গর্ভাশয়ের ভিতরে কি থাকে, ডিম্বক থাকে। এই জায়গা দিয়ে ধরলাম আছে হলো ডিম্বক, এইরকম তার মধ্যে গ্রন্থলি টলি আছে, হ্যান ত্যান আছে। তো এইখান থেকে যখন একটা আম হবে তখন দেখা যাবে এই নিচের টুকু থেকে আম হয়েছে, আর ভেতরের যে ডিম্বকটা ছিল এইটা আমের আটি হয়ে গেছে। আর উপরের যেটুকু ছিল, মানে এই যে এই পর্যন্ত এইটুকু গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যায়। এটা আমরা 9-10-এও পড়ছি, তাই না? তো যদি এইরকম হয় যে হ্যাঁ, গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হওয়ার কথা, গর্ভাশয় থেকেই ফল তৈরি হয়েছে, উপরের গর্ভদণ্ড গর্ভমুণ্ড নাই হয়ে গেছে, তাহলে সেই ফলকে আমরা বলি প্রকৃত ফল, কারণ এটাই তো হওয়ার কথা, তাই না? যেটা হওয়ার কথা সেইটাই যদি হয় তাহলে তো সেটা প্রকৃত। তাহলে আমরা মনে রাখবো, গর্ভাশয় থেকে বা শুধু গর্ভাশয় থেকে যদি ফল সৃষ্টি হয় তাহলে সেই ফলকে আমরা বলি প্রকৃত ফল। দেয়াই আছে সবাই পড়ে নিয়ে পড়ে। যদি অন্যরকম হয়, অন্যরকম বলতে কি কি থেকে তৈরি হওয়ার কথা ছিল, গর্ভাশয় থেকে, গর্ভাশয় ছাড়া অন্য অংশ মানে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই সব জায়গা থেকে যদি ফল তৈরি হয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই সব জায়গা থেকে যদি ফল সৃষ্টি হয় তাহলে সেই ফলকে বলা হয় অপ্রকৃত ফল। বুঝা গেছে? এইটা হলো কোন অংশ থেকে ফল সৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করে। এখন এক্সাম্পল মনে রাখা লাগবে আমাদের। মনে রাখবো প্রকৃত ফলের উদাহরণ আমাদের দেশের প্রকৃতিতে যেসব ফল থাকে সেই সব। আমাদের দেশের প্রকৃতিতে কোন কোন ফল আছে? আম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, জাম আছে, এইগুলো সব প্রকৃত ফল। আর আমাদের দেশে যেগুলো থাকে না সেইগুলো অপ্রকৃত ফল। আমাদের দেশে নাই বলতে, আমাদের দেশে আছে, আপেল আছে, চালতা আছে, কিন্তু এগুলো কি অরিজিন আমাদের দেশে? আপেল আসে কোন দেশ থেকে? সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে আমদানি করে নিয়ে আসা হয়, তাই না? এগুলোর অরিজিন অন্য দেশে। তাহলে এগুলো কি আমাদের দেশের প্রকৃতির? আমাদের দেশের প্রকৃতির না। তাহলে আমরা মনে রাখবো এইগুলো হইলো অপ্রকৃত। অপ্রকৃত, তাহলে অপ্রকৃত ফলের উদাহরণ কি? আপেল। বইয়ে দেই আছে, ওখানে খালি যে লিখে রাখবা মনে রাখার সুবিধার্থে। প্রকৃত মানে আমাদের দেশে পাওয়া যায়, অপ্রকৃত মানে বিদেশ থেকে। জাম লিখতে হবে। এইটা গর্ভাশয় থেকে তৈরি হয়েছে না কিস থেকে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে। আবার মনে রাখবো, সেই ছোটবেলায় আমরা সরল বাক্য পড়ছিলাম। সরল বাক্য মানে কি? একটা বাক্যের মধ্যে কয়টা অংশ থাকে? একটা বাক্যের মধ্যে একটাই অংশ থাকে, তাহলে সরল বাক্য বলা হয়। যদি একাধিক বাক্য মিলে একটা বাক্য হয় তাহলে যৌগিক বাক্য বলা হয়। এখানেও অনেকটা একই রকম। তো নরমালি একটা ফুল থেকে যদি একটা ফল তৈরি হয় তাহলে সেইটাকে বলা হয় সরল ফল। তাহলে সরল ফল মানে হইলো একটা ফুল থেকেই একটা ফল। আরো স্পেসিফিক ভাবে বললে, ফুল থেকে তো ডাইরেক্ট ফল তৈরি হয় না, ফুলের গর্ভাশয় থেকে ফল তৈরি হয়, তাই না? ওই একই কথাই, একটা ফুলের একটা গর্ভাশয় থেকে, এরকম হলে সরল ফল। যদি এইরকম হয় যে অনেকগুলো ফুল মিলিত হইলে তখন যৌগিক ফল হবে, বুঝাই যাচ্ছে। অনেকগুলো ফুল থেকে যদি একটা ফল তৈরি হয় তখন সেইটাকে বলা হয় যৌগিক ফল। যেমন আম গাছে তো তোমরা দেখছো, এমনি দেখছো যে আম গাছে অনেক ফুল ধরে, আমের ফুলকে আমরা আমের মুকুল বলি, তাই না? তো একটা গাছে ধরো 100টা মুকুল হয়েছে, সেই 100টা মুকুল থেকে কি 3-4টা আম হয় নাকি 100টাই আম হয়?
যদি মুকুল ঝরে না যায়, সবই গাছে থাকে, তাহলে সবগুলো থেকে আলাদা আলাদা আম হয়, তাই না? একটা গাছে এইখানে ধরো যদি 100টা মুকুল থাকে, সেই 100টাই আম হবে। তার মানে একটা ফুল থেকে একটা ফল হয় না, অনেকগুলো ফুল থেকে একটা ফল হয়। একটা ফল থেকে প্রত্যেকটা ফুল থেকে প্রত্যেকটা ফল হয়, একটা ফুল থেকে একটা ফল হয়। এইটাকে বলা হয় সরল ফল। কিন্তু কাঁঠাল গাছ যখন হয়, যারা খেয়াল করছো কাঁঠালে, তারা দেখবা যে কাঁঠাল গাছে এখানে অনেক ধরো ছোট 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 ফুল হয়, অনেক ছোট 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 ফুল টুল হয়, সারা গাছেই ফুল হয়। কিন্তু কাঁঠাল কি সারা গাছ বোঝাই কাঁঠাল থেকে? এই সব ফুল মিলে দেখা যাবে যে একটা বড় কাঁঠাল হয়েছে, এই সব ফুল মিলে একটা বড় কাঁঠাল হয়েছে। তার মানে অনেকগুলো ফুল মিলিত হয়ে একটা ফল হয়েছে, তাই না? এইরকম হলে বলা হয় যৌগিক ফল। তাহলে উদাহরণ তোমরা এখন নিজেরাই বলতে পারবে। সরল ফলের উদাহরণ আম, আর যৌগিক ফলের উদাহরণ কাঁঠাল। এখন আসি আতা ফলে কি হয়। আতা ফলে উল্টা কেস, মানে আতা ফল যদি হইতো এইটা, তাহলে দেখা যেত যে আতা ফলের এখানে একটা ফুল আছে, এই একটা ফুল থেকে যখন ফল হইছে, তখন একেবারে এইরকম এক গুচ্ছ ফল একসঙ্গে হইছে। আতা ফলের ভিতরে অনেক ছোট 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 ফল থাকে না, একটা ফুল থেকেই অনেক ফল হয়েছে, এক গুচ্ছ ফল হয়েছে। এই জন্য এটাকে বলা হয় গুচ্ছ ফল। গুচ্ছ নাম শুনেই মনে রাখা লাগবে, একটা ফুল থেকে এক গুচ্ছ ফল। বুঝা গেছে? তাহলে সহজ ইকুয়েশন হইল, একটা ফুল থেকে এক গুচ্ছ ফল হইলে সেইটাকে আমরা বলি গুচ্ছ ফল। উদাহরণ হবে আতা ফল। এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাডমিশনে 5 বার 10 বার করে আসা প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, আরো কিছু ছোট ছোট জিনিসপত্র আছে, এইগুলো ক নাম্বারে আসার সম্ভাবনা নাই বললেই চলে, জীবনে মুখস্থ করা লাগবে না, তবে কিছু উদাহরণ ইম্পর্টেন্ট। যেমন এর বাইরেও কিছু ফলের উদাহরণ দেয়া আছে, বইয়ে দাগাও, বইয়ে দেখো লেখা আছে সরোসিস, তারপর দেয়া আছে বেরি, তারপর আর কি দেয়া আছে, হ্যাঁ সব লাগবে না, কিছু কিছু, সরোসিস, বেরি, তারপর ক্যারিওপসিস, ক্যারিওপসিস, সাইজোকার, এইগুলো লাগবে। সরোসিস, বেরি, ক্যারিওপসিস, সাইজোকার, এই জিনিসগুলোর খালি উদাহরণ মনে রাখা লাগবে, আর কিছু ডিটেইল লাগবে না। তাহলে লিখে রাখো, সরোসিসের যদি পুরাতন বই হয় তাহলে নাও থাকতে পারে, কিন্তু 2-3 বছর পুরাতন হইলেও আছে, 2-3 বছরে বই চেঞ্জ হয় নাই, তারও আগের হইলে তখন সমস্যা। সরোসিস, সরোসিস নাম শুনে আমরা মনে রাখবো, এই যে সরস কথা শুনেই সারস সারস একটা ভাব মনে হচ্ছে, তাই না? সারসের মতো। তো সারস কার সাথে থাকে? কাঠঠোকরা পাখির সাথে থাকে, মনে রাখবো সারস আর কাঠঠোকরা। সারস থেকে সরোসিস, আর মানে আনারস, আর কাঠঠোকরা মানে কাঁঠাল। তাহলে সরোসিসের উদাহরণ আনারস আর কাঁঠাল। তারপর বেরি, বেরির কাম শুনেই নাম বোঝা যায়। বেরি বাংলা অর্থ করলে কি হয়? জাম। তো এমনিতে এটার উদাহরণ জাম না, কিন্তু মনে রাখবো জামের বৈশিষ্ট্য দিয়ে। জামের বৈশিষ্ট্য কেমন হয়? কালো না লাল না নীল না সবুজ না কেমন? কালো। আর নর্মালি কি এটা মিষ্টি হয় না টক হয়? টক হয়। মিষ্টি জাম তুমি কয়টা পাইছো? টক হয়। তো মনে রাখবো বেরি মানে হইলো জাম। তাহলে জামের বৈশিষ্ট্য কি? কালো আর টক। তাহলে জাম কালো টক, এইটা মনে রাখবো, অথবা ডাইরেক্ট মনে রাখবা কালো টক বেরি। বেরি তো কালো আর টক হয়। তো কালো মানে হইলো কলা, আর টক মানে হইলো টমেটো। মানে বেরির উদাহরণ কলা আর টমেটো। কেউ আবার জাম লিখাই শোনা পরীক্ষায়। ক্যারিওপসিস, ক্যারিওপসিসের নামের মধ্যে আবার লেখা আছে ক্যারি, ক্যারি না, ক্যারি আর কর দরকার নেই, ক্যারি পর্যন্তই থাকে। ক্যারি মানে কি? বহন করা। তো নরমালি কৃষকরা কি বহন করে? জাম বহন করে নিয়ে আসে, ধান গম বহন করে নিয়ে আসে, তাই না? তাহলে কৃষকরা ক্যারি করে কি কি? ধান গম। তাহলে ক্যারিওপসিসের উদাহরণ হলো ক্যারি করে ধান। ওকে, এরপরে সাইজোকার, লাস্ট জিনিস। এমনিও মনে রাখতে পারো, একটাই উদাহরণ আছে, তাও যদি মনে না থাকে, হ্যাঁ ধরে কথা।
এই কয়েকটার তাহলে উদাহরণ মনে রাখা লাগবে। আর এইখানে যে সংজ্ঞাগুলো বললাম এইগুলো ক নাম্বারে আসতে পারে, প্রকৃত ফল কি, অপ্রকৃত ফল কি, অথবা যৌগিক ফল কি, সেই হিসাবে এই জিনিসগুলো একবার মনে রাখা লাগবে একটু কষ্ট করে। কষ্ট যদিও হওয়ার কথা না, সহজে মনে রাখতে পারার কথা, তাই না? তাহলে এখন আসো একবীজপত্রীর বৈশিষ্ট্য। একবীজপত্রীর বৈশিষ্ট্য আমরা অলরেডি অনেক কিছু করে আসছি, আগের জিনিসগুলো একটু মনে করে দেখো। মূলের ক্ষেত্রে আমরা শিখে আসছিলাম একবীজপত্রী উদ্ভিদের মূল কেমন হয়, প্রধান মূল না গুচ্ছ মূল। একবীজপত্রী এক ছোট, গুচ্ছ শব্দটা ছোট, তাই একবীজপত্রীর মূল হয় গুচ্ছ মূল, তোমরা পড়ে নাও। দ্বিবীজপত্রী, দুই শব্দটা বড়, প্রধান শব্দটা বড়, তাহলে দ্বিবীজপত্রীর মূল হইল প্রধান মূল। পাতার শিরাবিন্যাস দেখছিলাম, বলছিলাম একবীজপত্রী হয় হলো ধান, গম, ঘাস, বাঁশ, যত খাদ্যশস্য আছে এইগুলোর পাতা দেখলে দেখা যাবে যে এইরকম চেক চেক হয়, মানে একবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস হয় সমান্তরাল শিরাবিন্যাস। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা দেখছিলাম আম গাছের পাতা, জাম গাছের পাতা করে আসছিলাম, পাতার শিরাবিন্যাস সব একটু জেড করছিলাম, ভিতরে অনেক ছোট 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 জালের মতো থাকে, সেজন্য এটাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় জালিকাকার শিরাবিন্যাস। তিন নম্বরে একবীজপত্রী উদ্ভিদে বীজপত্র একটা থাকে। তাহলে বীজপত্র যদি একটা থাকে তাহলে সেটা কেমন হবে, ধরলাম এইটা হলো মাটি, এই জায়গায় একটা বীজ লাগানো হয়েছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্র দুইটা, তাহলে এটা একটা মাটি, এখানে দুইটা বীজ লাগানো হয়েছে। দুইটা বীজ থেকে যখন কোনো গাছ বের হয়, অঙ্কুরোদ্গম হয়, তখন দেখা যায় গাছটা এই মাঝখান দিয়ে বের হয়েছে। এই গাছটা যে বের হইলো, নিচের দিকে যেটা বের হয় এটাকে বলা হয় ভ্রূণমূল, আর উপরের দিকে যেটা বের হয়েছে এটাকে বলা হয় ভ্রূণকাণ্ড। সবগুলোকে একসঙ্গে বলা হয় ভ্রূণমুকুল। আমি একবারে লিখলাম ভ্রূণমুকুল। তাহলে ভ্রূণমুকুলটা আছে উপরে, মানে শীর্ষে, আর বীজপত্র দুইটা আছে দুই সাইডে, এটা একটা বীজপত্র, ওইটা একটা বীজপত্র, দুই পাশে। সেই জন্য দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় বীজপত্র পার্শ্বীয়, আর ভ্রূণমুকুল শীর্ষ। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তাহলে উল্টা হবে, বীজপত্রটাই শীর্ষে আর ভ্রূণমুকুলটা মাঝখানে, তো আর জায়গা নাই, ভ্রূণমুকুল বের হবে এই দিক দিয়ে একটু, এই দিক দিয়ে একটু, দুই পাশে দুইটা, তাহলে ভ্রূণমুকুল হবে পার্শ্বীয় আর বীজপত্র হবে শীর্ষ, বীজপত্রটাই উপরের দিকে থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদে উল্টা। ভ্রূণমুকুল পার্শ্বীয় আর বীজপত্র শীর্ষ। আরেকটা জিনিস আমরা শিখছিলাম আজকে, যেটা দিয়ে পড়া শুরু করছি, ট্রাইমেরাস, টেট্রামেরাস আর পেন্টামেরাস। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এক শব্দটা ছোট, এটাও আবার ওই একই জিনিস দিয়েই শিখেছিলাম, এক শব্দটা ছোট, সেই জন্য একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফুলগুলো হয় ট্রাইমেরাস, মানে বৃতি, উপবৃতি, দলমণ্ডল, এইগুলো সব তিনের গুণিতক হিসাবে থাকে, তিন 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 এইভাবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফুল হয় টেট্রামেরাস বা পেন্টামেরাস। এই জন্য আমরা তখন কতদিন জবা ফুলের পুষ্প প্রতীক আঁকাইছি, সব পাঁচটা পাঁচটা করে করে আঁকাইছি, কারণ জবা ফুল পেন্টামেরাস ফুল, মনে আছে? আর সব বৈশিষ্ট্য আছে, এটা বীজপত্র একটা, বীজপত্র দুইটা, এসব বাচ্চাদের বৈশিষ্ট্য তোমরা এমনি পারবা। তাহলে মেইনলি এই জিনিসগুলো হলো একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। এখন আমরা যখন মালভেসি গোত্রের বৈশিষ্ট্য পড়তে যাব, সরি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য পড়তে যাব, পোয়েসি বানান নর্মালি এরকম লিখলে পোয়েসি হয়ে যায়, কিন্তু আমরা এক্সট্রা করে এর সঙ্গে আবার মনে রাখবো এই যুক্ত করতে হয়, এইটা হলো পোয়েসি। আবার মালভেসিও পরীক্ষায় যে যখন এই পর্যন্ত লিখে ফেলবা তখন ভাববা যে তাহলে তো বানান লেখা হয়ে গেছে, কিন্তু এক্সট্রা করে এই আছে, পোয়েসি, মালভেসি, এবং এটা ইংরেজিতেই লেখা লাগবে। তো পোয়েসি আর মালভেসির বৈশিষ্ট্য যখন আমরা লিখতে যাব, তখন পোয়েসি গোত্র কি একবীজপত্রী উদ্ভিদের না দ্বিবীজপত্রী উদ্ভিদের? একবীজপত্রী উদ্ভিদের। তো পোয়েসি গোত্রের 5-6টা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা মুখস্থ করব করে, তারপরে যদি দেখি আর বৈশিষ্ট্য লেখা হচ্ছে না, বা 5-6টা আমাদের মনে নাই, 2টা মনে আছে আর মনে নাই, তখন সহজ বুদ্ধি হলো 2টা বৈশিষ্ট্য পোয়েসি লিখবো, লিখে একবীজপত্রীর যেসব বৈশিষ্ট্য জানি সেগুলো লিখে দেবো, কারণ সেগুলো তো পোয়েসি গোত্রের মধ্যে আছে নাকি নাই, আছে, কারণ পোয়েসিতে একবীজপত্রী উদ্ভিদের গোত্র। আবার মালভেসির কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, সেগুলো তো লিখবই,
প্লাস সেগুলো লেখার পরে এইগুলো চাইলে লিখে দেবো যদি মনে না পড়ে সেক্ষেত্রে, কিন্তু আগেই যে আবার মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, এরা দ্বিবীজপত্রী উদ্ভিদ, এদের দুইটা বীজপত্র থাকে, এদের অমক থাকে, এইসব লিখে দেবো না, কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদে অনেক গোত্র আছে, এসব তো মালভেসি না, তাই না? ঠিক আছে, এখন পোয়েসি গোত্রের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে। তো এটা মনে রাখার জন্য সহজ একটা ছন্দ আছে, আমরা বুঝেও নিচ্ছি একটু পরে, আর বোঝার জন্য প্রজেক্টর লাগবে, প্রজেক্টরে যাবো, তার আগে এটা একবার লিখে নিই। এই যে পদ দিয়ে আমরা মনে রাখবো এটা পোয়েসির বৈশিষ্ট্য, আর পদেই আমরা মনে রাখবো পাতা লিতে লিগিউল যুক্ত, পাতা লিগিউল যুক্ত। তারপর পরাগ, পরাগধানী সর্বমুখ। তারপর পালকের ন্যায়, পালকের ন্যায় মানে হইল গর্ভমুণ্ড পালকের ন্যায়। একটা হলো পোয়েসির বৈশিষ্ট্য, স্পেসিফিক বৈশিষ্ট্য। এখন এক বীজপত্রী উদ্ভিদে অনেক গোত্র আছে, সবার গর্ভমুণ্ড তার পালকের ন্যায় না, বীজপত্র সবারই একটা থাকে, পোয়েসিও একটা থাকে, সেসব সব ঠিক আছে, শিরাবিন্যাস সমান্তরাল থাকে, পোয়েসিও সমান্তরাল থাকে, সেসব ঠিক আছে, কিন্তু স্পেসিফিক ভাবে পোয়েসি গোত্রেই শুধু এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। বুঝা গেছে? আচ্ছা, এখন পোয়েসির আর কিছু বৈশিষ্ট্য আছে, তো এইগুলো তো আমরা ছন্দ থেকে মনে রাখবো, আর এক্সট্রা করে কিছু বৈশিষ্ট্য আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে পড়ছি, তোমাদের মনে থাকলে আছে, না থাকলে নাই। যেমন আমরা প্রথমেই বলে রাখছি পোয়েসি হলো একবীজপত্রী উদ্ভিদের গোত্র, যেমন ধান, গম, বাঁশ, এইগুলো সব হলো পোয়েসি গোত্রের উদ্ভিদ। আর মালভেসি গোত্রের উদ্ভিদ হলো জবা, যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা মনে রাখবো। তাহলে ধান আর বাঁশকে আমরা আদর্শ ধরে নিয়ে তাদের বৈশিষ্ট্য লিখলে পোয়েসির বৈশিষ্ট্য পাবো, আবার জবার বৈশিষ্ট্যগুলো লিখে ফেললে মালভেসির বৈশিষ্ট্য পাবো। তো ধানের অমরা বিন্যাস কি কেবল জিজ্ঞেস করছিলাম, কি মূলীয়, তাই না? সুধাত্রী মূল মানে সবই সূর্যমুখী, ধান, ত্রিধার, এটা তোমাকে গতদিনও ধরছিলাম না, ত্রিধার, লিখে নিও বই, দেখে নিও, আমার লাগবে কেন। তাহলে ধানের অমরা বিন্যাস, সোজা কথা, ধানের অমরা বিন্যাস কেমন? মূলীয়, মূল দিয়ে হয় মানে কি, মূলীয় অমরা বিন্যাস কেমন হয় সেটা তোমরা দেখে আসছি। কি মুশফিক, তুমি বুঝতেছ না আজকে কিছু? তুমি হা করে বসে আছো খালি? ও আচ্ছা, ধানের অমরা বিন্যাস মূলীয়। তাহলে পোয়েসি গোত্রের ক্ষেত্রেও এই স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো মুখস্থ লেখার পরে তারপর আমরা এটাও লিখে দেব, পোয়েসি গোত্রের অমরা বিন্যাস মূলীয়। তারপর ধানের ফল কেমন যেন হয়, কেবলই এটা লিখে দিছি, কেবলই লিখে দিছি, সরোসিস নাকি বেরি নাকি ক্যারিওপসিস না সাইজোকার? বেরিতে বলছিলাম কালো টক বেরি, তাই না? লেখো নাই কেউ, বলছিলাম ধান গম ক্যারি করে, তোমরাই তো বলছিলা ক্যারি করে, তাই না? আরেকটা বৈশিষ্ট্য হলো পোয়েসি গোত্রের ফলগুলো হয় ক্যারিওপসিস। তারপর আমরা পড়ে আসছিলাম পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি, এটা অনেক আগের ক্লাসে পড়ছিলাম। পুষ্পমঞ্জুরি বিভিন্ন রকম হয়, রেসিমস, সাইমস, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিসুলাম, মনে আছে? তাহলে ধানের পুষ্পপত্র বিন্যাস কেমন, রেসিম, স্পাইকলেট, ক্যাপিসুলাম নাকি? তুমি এখনো পাও নাই খুঁজে সজীব? আচ্ছা, তুমি বাড়িতে যেয়ে পেয়ে যাও, এগুলো সব আগের পড়া, একটাও মুখস্থ জিনিস নাই, সব আগের পড়া। তোমরা যদি আগের পড়াগুলো ঠিক মতো করো, এসব এমনিই পারবা তোমরা। অমরা বিন্যাস মূল্য আমরা আগেই দেখে আসছি, ধানের অমরা বিন্যাস মূল্য হয়, আগেই দেখে আসছি আজকেই, যে ক্যারিওপসিস ধান হয়, তারপর পুষ্পমঞ্জুরি, স্পাইকলেট হয়, ওই জিনিসগুলো তাহলে এখানে এক্সট্রা করে লিখে দিব। এরপর মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য বললে মোটামুটি আজকে মেইন টপিক শেষ।
মালভেসি গোত্রের বৈশিষ্ট্য আবার আমরা একটা ছন্দ দিয়ে 3-4টা স্পেসিফিক বৈশিষ্ট্য মনে রাখবো, তারপর আমরা এই সেই জিনিসগুলো যেগুলো আমরা আগের জিনিসগুলোতে আলোচনা করেই আসছি সেগুলো এখানে লিখবো। মা দিয়ে আমরা মনে রাখবো এটা মালভেসিক বৈশিষ্ট্য। তারপরে মা দিয়েই আবার মনে রাখবো এদের মিউসিলেজ থাকে। মিউসিলেজ জিনিসটা নাম শুনে মিউকাস বা মিউসিন এই টাইপের কিছু জিনিস মনে হচ্ছে। এই জিনিসগুলো কি কি জাতীয় জিনিস? শেষা জাতীয় বা আঠা জাতীয়। আমরা যখন জবা ফুলের পুষ্প প্রতীকও দেখছিলাম, এই দিন তোমরা আসছিলা আজিজ, তখন বলছিলাম জবা ফুলের আঠালো একটা জিনিস থাকে, মিউসিলেজ হলো সেই আঠার মতো রস। তাহলে জবা ফুলে আমরা একটু পরে আবার ছবি দেখবো সবগুলোরই, আপাতত লিখে রাখো মিউসিলেজ থাকে। এটা হলো মালভেসি গোত্রের একটা বৈশিষ্ট্য। তারপর পরাগ। পরাগ রেণু, আর এই যে কতে কণ্টকিত, আর বড় মানে হলো বড়। পরাগ রেণু কণ্টকিত এবং বড়, এইটা আরেকটা বৈশিষ্ট্য। এরপর বৃক্ক। বৃক্ক দিয়ে মনে রাখা লাগবে, এটা আমরা কতদিন জবা ফুলের পরাগধানী আঁকানোর সময় দেখছিলাম, বৃক্কাকার পরাগধানী থাকে, এই পরাগধানী বৃক্কাকার। এরপর এই জিনিসগুলো আবার লিখবো। অমরা বিন্যাস কি আমরা আগেই পড়ে আসছি, ফল কেমন থাকে এসব পড়ে আসছি, পুষ্পমঞ্জরি কেমন থাকে আগেই পড়ে আসছি। আমরা অমরা জবা ফুলের অমরা বিন্যাস কেমন এটা তো করছি, আবার গতদিন আমরা পুষ্প প্রতীকেও আঁকাইছি, তাই না, অক্ষীয় করে। তাহলে জবা ফুলের অমরা বিন্যাস অক্ষীয়। তারপর জবা ফুলের ফল মনে রাখবো, ক্যারিওপসিস বাদে যা যা থাকতে পারে সবই মালভেসির। ক্যারিওপসিস বাদে কি কি থাকতে পারে? ক্যাপসিউল, বেরি, সাইজোকার, এগুলো সব মালভেসি গোত্রের ফল হতে পারে, এক একটা এক এক রকম। তারপর পুষ্পমঞ্জরি। জবা ফুলের পুষ্পমঞ্জরি যেদিন পড়াই সেদিন আমরা বলছিলাম জবা ফুলের পুষ্পমঞ্জরি দুই রকম হতে পারে। অনিয়ত পুষ্পমঞ্জরি, আর কে কল দিছে দেখো, পারভেজ ভাই তো এখানে পড়ায়। আচ্ছা দেখতেছি, পুষ্পমঞ্জরি যখন আমরা পড়ি তখন আমরা দেখে আসছিলাম দুই রকম পুষ্পমঞ্জরি হয়। একটা হলো অনিয়ত পুষ্পমঞ্জরি, মানে বাড়তেই থাকে যেমন রজনীগন্ধা, আর একটা নিয়ত পুষ্পমঞ্জরি, যেমন জবা ফুলের একটা ফুল হইলেই আর ওই ডালে আর কোনো ফুল হয় না, এটা আমরা বলছিলাম। এইটাকে বলা হয় একক পুষ্প। এইটারই আরেক নাম হলো সাইমস, তখন আমরা লিখে দিচ্ছিলাম সাইজ মানে সাইমস জবা। তাহলে এইখানে লিখে রাখতে পারো পুষ্পমঞ্জরি একক অথবা সাইমস অথবা অনিয়ত, সরি নিয়ত মানে তো নিয়তি আছে বা শেষ আছে। তাহলে এইটুকু হলো একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর কমন বৈশিষ্ট্য, কিন্তু পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট। আর এইগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। পোয়েসি গোত্রের কিছু বৈশিষ্ট্য আছে, মালভেসি গোত্রের কিছু বৈশিষ্ট্য আছে। এইগুলো কিভাবে মনে রাখবো? প্রথম 3-4টা বৈশিষ্ট্য আমরা ছন্দ দিয়ে মনে রাখবো, আর পরে যেগুলো আছে পরের গুলো আমরা এতদিন পরেই আসছি যেসব, সেইগুলো খালি মিলাই লাগবো, তাহলে বৈশিষ্ট্য শেষ। এখন আমরা এই জিনিসগুলো কি একবার চিত্র দেখে শেষ করবো আজকে পড়া। এইরকম একটা ছবি দেওয়া আছে দেখো, পোয়েসি গোত্রের ছবি। আমরা যখন পুষ্পপত্র বিন্যাসের লেকচার করাইছিলাম, দ্বিতীয় লেকচার, তখন আমরা পুষ্প বিন্যাসের ক্ষেত্রে দেখছিলাম স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস গুলো হয় এই রকম, মনে আছে? তোমরা যারা অন্তত বাসায় যাও ক্লাস করছো তাদের মনে থাকার কথা। এটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, নিচে একটা অপুষ্পক গ্লুম থাকে, এটাও অপুষ্পক গ্লুম বা শূন্য গ্লুম, এইটা সপুষ্পক গ্লুম, কারণ এর উপরে একটা ফুল থাকে। এই ফুলের এই জায়গাটার নাম হলো লোডিকিউল, আর এই জায়গার নাম হলো প্যালিয়া, তার উপরে ফুল থাকে এইরকম আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে পুংকেশর কয়টা আছে? 3টা। এই পাশে 3টা থাকে, ওই পাশে 3টা থাকে, যদিও কিন্তু 3টা করে থাকে। যেহেতু 3টা করে থাকে সেজন্য এটা ট্রাইমেরাস পুষ্প, তাই না? আচ্ছা, তারপর আবার আরেকটা জিনিস দেখো, আমরা লিখছিলাম পলির পাশে পরাগের মুখ পালকের নাই, তখন লিখছিলাম পরাগধানী সর্বমুখ এবং গর্ভমুণ্ড পালকের নাই। এই যে দেখো ফুলের এই জায়গায় যেগুলো আছে, এইটা তো গর্ভাশয়, তারপর এইদিকে আছে গর্ভদণ্ড, আর এই যে এই জায়গাগুলো তাহলে গর্ভমুণ্ড।
তো গর্ভমুণ্ড পালকের মতো দেখা যায় না? মানে একটা ধানের ফুল যদি তুমি নিয়ে তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো, দেখছোই তো ধান গাছ এটা পালকের মতো দেখা যায়, এটাকে বলা হয় গর্ভমুণ্ড পালকের ন্যায়। বুঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখছিলাম পলিতে দেখছিলাম পাতা লিগিউল যুক্ত, তাই না? দেখো একবার ছন্দ খেয়াল করে। এই যে এইটা হলো একটা ধানের পাতা বা বাঁশের পাতা, এইরকমই তো হয়। ধান গাছ না দেখলেও বাঁশ তো তোমরা সব জায়গায় দেখছো, তাই না? খাইছো। তো তখন দেখছো যে বাঁশের এই জায়গায় উপরের দিকে একটু উঁচু অংশ থাকে, চোখা অংশ বের করা, তাই না? এই বের করা অংশটার নাম হলো লিগিউল। বের করা অংশটার নাম লিগিউল। তাহলে লিগিউল থাকে, পালকের মতো গর্ভমুণ্ড থাকে, স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস থাকে, এগুলো পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। আমরা ছন্দের মধ্যেও লিখে রাখছি, যদি মনে নাও থাকে ছন্দ দিয়ে মনে রাখবো। ওকে। আর অমরা বিন্যাস কেমন হয়, পুষ্প বিন্যাস কেমন হয়, হ্যান ত্যান এইসব তো, ফল কেমন হয় এইসব তো আমরা ছন্দে মনে রাখছি আগে। সেটা তোমার উত্তর পরে দিব, যেহেতু এটা এক্সট্রা প্রশ্ন, আগের দিন পড়ানো প্রশ্ন। ওখানেই দেখো আরো একটা ছবি দেয়া আছে পোয়েসির মধ্যেই পাশে। তো এইটাও পোয়েসি গোত্রের বিভিন্ন অংশের ছবি, যেমন এই যে গর্ভমুণ্ড দেখানো হয়েছে, গর্ভমুণ্ড পালকের ন্যায় দেখা যায়, হ্যান ত্যান। সব চিত্র ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু কিছু চিত্র দিয়ে উদ্দীপক আসতে পারে, এটা আমরা গতদিন বলছিলাম, তাই না? যে এরকম করে একটা পরাগধানী দেওয়া থাকবে, তারপর বলা থাকবে যে এই পরাগধানী যে ফুলে দেখা যায় সেই ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করো, সেরকম। তো উদ্দীপক হিসাবে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে, তার মধ্যে এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, এটা উদ্দীপকে আসতে পারে, অথবা পাশে উ লিখে রাখো। উদ্দীপক হিসাবে এই চিত্রটা ইম্পর্টেন্ট, এই চিত্রটা ইম্পর্টেন্ট। এইরকম করে উদ্দীপকে দেওয়া থাকবে, তারপর বলা থাকবে যে ক দেওয়া লেখা থাকবে, বলা থাকবে ক নাম্বার যে গোত্রের উদ্ভিদে দেখা যায় সেই গোত্রের বৈশিষ্ট্য লেখো। তখন তোমার মাথায় আনা লাগবে ক্যালকুলেশন করে যে এইটা পোয়েসি গোত্রের দেখা যায়, তাহলে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য পাচ্ছে। ওকে। আর একটা জিনিস দেওয়া থাকতে পারে, এইটা এইটা স্টার দিয়ে রাখো। এই 3-4টা জিনিস এখান থেকে মনে রাখা লাগবে যে এগুলো পোয়েসি গোত্রের জিনিস। তো এই জিনিসটা আসলে কি, জিনিসটা কি দেখানো হয়েছে? পুষ্প প্রতীক দেখানো হয়েছে না? কি কেন তোমরা জানো না পুষ্প প্রতীক কিভাবে আঁকানো লাগে? জানো না? তুমি যেহেতু বাড়ির কাজ করো নাই, না জানারই কথা। আমরা পুষ্প প্রতীক যখন আঁকছিলাম জবা ফুলেরটা, তখন এইরকম একটা পুষ্প প্রতীক আঁকছি, তাই না? সব 5-এর গুণিতক থাকে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদ তো ট্রাইমেরাস, তো ট্রাইমেরাসে 3-এর গুণিতক থাকে। এই যে আমরা স্পাইকলেটে দেখেই আসছি কয়টা পরাগধানী থাকে? 3টা, মানে পুংস্তবক 3টা থাকে, পুংকেশর 3টা, কিন্তু এ পাশে 3টা আছে, ও পাশে আরো 3টা আছে, ডাবল। এইটা এক্ষেত্রে মনে রাখা লাগবে। তো এখানে তাহলে আমরা যদি আঁকানো শুরু করি, তাহলে কি কি আঁকাবো? জবা ফুলে আমরা কি কি আঁকাইছিলাম সেটা একবার চিন্তা করি। জবা ফুলে সবার বাইরে আঁকাইছিলাম একটা উপবৃতি, তারপরে বৃতি, তারপর দলমণ্ডল, সব 5টা 5টা করে। হ্যাঁ ঠিক আছে, এখানে পুংকেশর, এখানে গর্ভাশয়। কিন্তু ধানের ক্ষেত্রে, ধানের ফুলের ক্ষেত্রে কোনো উপবৃতি আছে, বৃতি আছে, দলমণ্ডল আছে? কিছুই নাই, তাই না? কিছুই নাই, কিছুই নাই। যেহেতু কিছুই নাই, কিন্তু কিছু তো আছে, একবারেই কিছু না থাকা তো মুশকিল, তাই না? তো এই যে প্রথমে যে জিনিসগুলো আছে এইগুলো, এইটা তো ধানের পুষ্প মঞ্জুরি ধরতে পারি আমরা, তাই না? ফুল সহ ডালকে পুষ্প মঞ্জুরি বলা হয়। তো এইগুলোর নাম হলো মঞ্জুরির পাতা, এইগুলোর নাম হলো উপমঞ্জুরি পত্র। এইটার নাম মঞ্জুরি, এইগুলোর নাম হলো মঞ্জুরি পত্র। আর এই যে প্যালিয়া যেটা আমরা বলছি, এইটার নামই উপমঞ্জুরি পত্র। মানে এই যে এইগুলো হলো মঞ্জুরি পত্র, ম প দিয়ে লিখলাম, এইগুলো উপমঞ্জুরি পত্র। তার উপরে এই যে 2টা লডিকিউল, লডিকিউল শব্দ আমরা তো বাংলায় পড়ি নাই, কিন্তু আমরা এটা পড়ে আসছিলাম আগের ক্লাসে, যখন দ্বিতীয়ার দল এক হয়ে যায় তখন এইটাকে পুষ্পপুট বলা হয়, মনে আছে? লডিকিউলের বাংলা অর্থ হলো পুষ্পপুট, মানে এইটাই পুষ্পপুট। তাহলে বৃতীয়ার দল তো এর মধ্যেই লুকানো আছে একসঙ্গে, তাহলে বৃতীয়ার দলও গেল, আর তার উপরে এই যে পুংকেশর, আর তার উপরে শ্রীকেশর। তাহলে এইটার পুষ্প প্রতীক আমরা কিভাবে আঁকবো? প্রথমে আছে তো মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, তাই না? কোনো উপবৃতি, বৃতি, দল এইসব তো নাই। তো তাহলে এইভাবেই আঁকানো লাগবে, মানে
এইটা হইলো দেখানো হয়েছে উপমঞ্জুরি পত্র, সরি মঞ্জুরি পত্র। এই যে এর ভিতরে দেয়া আছে এইটা হলো উপমঞ্জুরি পত্র বা প্যালিয়া যেটাকে বলা হয়েছে। তারপর পুষ্পপুট থাকে না দুইটা, দুই পাশে দেখলাম এই দুইটা হলো আলাদা আলাদা দুইটা পুষ্পপুট। তো পুষ্পপুট দেওয়া মানেই তো দ্বিতীয় দল আলাদা করে দেওয়া লাগবে না, তাই না? দ্বিতীয় দল তো এখানে আলাদা করে নাইও, আমরা তো কেবলই এখানে দেখলাম যে এখানে শুধুমাত্র মঞ্জুরি পত্র আছে তিনটা, তারপরে উপমঞ্জুরি পত্র আছে, তারপর ডাইরেক্ট পুষ্পপুট। তাহলে আঁকার সময় একইভাবে আঁকবা। এইটা হলো মঞ্জুরি পত্র, এই দিক দিয়ে উপমঞ্জুরি পত্র। এই দিক দিয়ে কেন দিলাম, কারণ এইটা যদি খেয়াল করো দেখবা যে মঞ্জুরি পত্র গুলো যেদিকে থাকে উপমঞ্জুরি পত্র তার বিপরীত দিকে থাকে, তাই না? প্লে হয়ে যাচ্ছে বারবার। আর এই যে লডিকিউল বা পুষ্পপুট এটা কোন দিকে থাকে, বিপরীত দিকে নাকি দুই দিকেই? দুই দিকেই। তাহলে ধানের পুষ্প প্রতীক যদি আমরা আঁকতে যাই, জবা ফুলের মতো খালি পাঁচটা পাঁচটা করে আঁকলে হবে না, আঁকানো সহজ কিন্তু মাথায় রাখা লাগবে আগে আমাদের মঞ্জুরি পত্র দেয়া লাগবে, তার উল্টা দিকে উপমঞ্জুরি পত্র দেয়া লাগবে, তারপর আবার দুই দিকেই দুইটা লডিকিউল বা পুষ্পপুট দেয়া লাগবে, তার উপরে তিনটা তিনটা করে সর্বকেশর দেয়া লাগবে। তাহলে জিনিসটা এইরকম হবে। এই যে এই দিকে একটা মঞ্জুরি পত্র, তার উপরে এই দিকে একটা উপমঞ্জুরি পত্র, তারপর দুই দিকেই পুষ্পপুট বা লডিকিউল, তারপরে ছিল পুংকেশর। পুংকেশর থাকে তিনটা তিনটা করে, তাই না? এই যে এই পাশে তিনটা, এই পাশে তিনটা, আর মাঝখানে থাকে গর্ভাশয়। গর্ভাশয় আবার কেমন? কয় প্রকোষ্ঠী? এক প্রকোষ্ঠী, তাই না? তো একটু আগেই পড়ছি। এই ধানের পুষ্প প্রতীক আজকে বাড়ির কাজ করে আনবা, হ্যাঁ? যারা জবা করছো তারা আইনো, বাকিরা না করলেও হবে, যে বাকিরা জবাও করো নাই, জবা আসার চান্স তো বেশি। চলে আসবে, এইটা লিখে দিছিলাম, তাই না? তো তোমরা কি পোয়েসি গোত্র পড়ে ফেলছো? পড়া হয়ে গেছে, তাই না? মালভেসি গোত্র ওটা তো পুষ্প প্রতীক ব্যাখ্যা করতে যায় দেরি হয়েছে, মালভেসি তত টাইম নাই। মালভেসিতে সবকিছু মনে রাখা লাগবে না, পরীক্ষায় আসতে পারে উদ্দীপক হিসাবে এই জিনিসটাই বোঝানো হচ্ছে বৃক্কাকার পরাগধানী। আবার এই জিনিসটাই বোঝা হচ্ছে ওই যে পরাগ রেণু কাঁটাযুক্ত কণ্ঠবিত আমরা লিখে দিছিলাম, এ কি। এই দুইটা চিত্র মনে রাখা লাগবে, আর পুষ্প প্রতীকটাই মনে রাখা লাগবে। পুষ্প প্রতীকও দিয়ে দিতে পারে উদ্দীপকে, তারপর বলা যেতে পারে এটা যে ফুলের পুষ্প প্রতীক, সেই ফুল যে গোত্রের সেই গোত্রের বৈশিষ্ট্য লেখো, মানে মালভেসির বৈশিষ্ট্য লেখো। তো মালভেসির বৈশিষ্ট্য আমরা কি লিখে দিছিলাম? ও মা পরাগের কি বড় দিব্য। মা মানে মিউসিলেজ, মিউসিলেজ থাকে হলো এর ভিতর দিয়ে আঠার মতো, আর এই আঠার সঙ্গে এই জিনিসগুলো লেগে থাকে। আর কণ্ঠকিত পরাগ রেণু বৃক্কাকার পরাগ, সব তো বোঝাই যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাই একটা আমরা গুরুত্বে চলে যাই। পোয়েসি গোত্রের গুরুত্ব কেউ বলতে পারবো? অর্থনৈতিক গুরুত্ব। পোয়েসি গোত্রের কোনো গুরুত্ব নাই, পোয়েসি গোত্রের উদ্ভিদগুলোর কোনো গুরুত্ব নাই। গুরুত্ব মানে হলো উপকারিতা অপকারিতা এই সব। আমি তো বলছি পোয়েসি। ধান পোয়েসি গোত্রের যত খাদ্য শস্য সবকিছু সবকিছু পোয়েসি গোত্রের, তাই না? যেমন ধান, গম, ভুট্টা, বাঁশ, ঘাস, দূর্বা ঘাস, এইগুলো সবগুলো পোয়েসি গোত্রের উদ্ভিদ। বোঝা গেছে? তো পরীক্ষায় যদি আসে আর তোমরা এইগুলো সম্পর্কে একটা একটা করে করে লাইন লিখে দাও, তাহলেই দেখবা যে দুই পেজ রচনা হয়ে গেছে, তাই না? ধান কি কাজে ব্যবহৃত হয়, কত ইম্পর্টেন্ট, গম কি কাজে ব্যবহৃত হয়, কত ইম্পর্টেন্ট, ভুট্টা কেন ইম্পর্টেন্ট, সবগুলো লিখে দিবা। ওকে, এরপরে মালভেসি গোত্রের উদ্ভিদ কি কি আছে? পোয়েসি গোত্রের তো উদ্ভিদ চেনা সহজ, কিভাবে মনে রাখবো পোয়েসি গোত্রের উদ্ভিদ কি কি? যত যত খাদ্য শস্য আছে সবগুলো। আর মালভেসি গোত্রের উদ্ভিদ মনে রাখা একটু টাফ, সেই জন্য মালভেসি গোত্র আমরা মনে রাখবো আলাদা করে। এটা লিখে রাখো, এটা লিখে আজকে লেখালেখি শেষ। লাইট দাও। মালভেসি গোত্রের কিছু উদ্ভিদ। পদ্মার মা কাজের লোক, মানে মানুষের বাড়িতে কাজ করে, তো তাকে ঢের কাজ করতে হয়, এটা মনে হয়। কাজের লোকদের তো আমরা এইভাবেই ডাকি, তাই না? পদ্মার মা, অমুকের মা, তমুকের মা। যদি কারো নাম আবার পদ্মা হয় সে মাইন্ড করবে, ভিডিওতে হইতেও পারে। মা দিয়ে আমরা মনে রাখবো মালভেসি। মালভেসি গোত্রের উদ্ভিদ কি কি আছে? পদ্মা মানে পদ্ম,
কে মানে কেনাস মেস্তাপাট, ঢের মানে ঢেঁড়স, কা মানে কার্পাসকুলা, জ মানে জবা, বাদ গেল কোনটা, মতে মেস্তাপাট। এই কয়েকটা মেস্তাপাট বই দেখে নিবা সব, আগে ছন্দটা আপাতত লিখে রাখো, বই যায় নিবে। তাহলে এখন আমরা ওয়েসির উদ্ভিদ যেরকম জানি সেরকম মালভেসির উদ্ভিদও চিনে গেছি কোনটা কোনটা। পরীক্ষায় যদি আসে তাহলে মালভেসির উদ্ভিদ এই উদ্ভিদগুলোর কোনটার কি কাজ সেটা লিখে দেবো। পাতের কি কাজ হতে পারে সেসব আমরা জানি। জবার কি কাজ হতে পারে, জবার কি কাজ হতে পারে, সৌন্দর্যবর্ধন, গিফট দেয়া, ঘর সাজানো, এইসব আমরা জানি। আর কেবলই না কে জানি বললা যে জবার তেল নাকি জানি, জবার তেল হ্যান ত্যান, এগুলো বই একবার লিখে দেখে নিও। ঢেঁড়স সবজি হিসাবে ব্যবহৃত হয়, প্লাস ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। ডায়াবেটিস এর বাংলা অর্থ কি, বহুমূত্র। তো বহুমূত্র এই জিনিসগুলো বইয়ে দেয়া আছে, এমসিকিউর জন্য একবার রিডিং করো।